বিপদ এখন আর দূরে নেই, এটি সরাসরি হাতের মুঠোয়। কল্পনা করুন, ভোর হতেই যখন ঘুম থেকে জেগে ওঠেন, তখন আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আপনার স্মার্টফোনটি আসলে শত্রুর প্রতিনিধি হয়ে বসে আছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, বরং বাস্তবতা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি একটি নতুন ধরনের প্রযুক্তিগত উদ্বেগ সম্প্রতি সামনে এসেছে মধ্যপ্রাচ্যে। গোয়েন্দা প্রতিবেদন ও প্রযুক্তি বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ইসরায়েল সম্ভবত স্যামসাং স্মার্টফোনগুলোকে ইরানের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ডিজিটাল অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই অভিযোগ আন্তর্জাতিক প্রযুক্তি নিরাপত্তা মহলে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি বেরিয়ে আসা তথ্যগুলো যেন একটি রহস্যময় জালের মতো। স্যামসাংয়ের বিভিন্ন বাজেট ও মিড রেঞ্জ স্মার্টফোন, বিশেষ করে জনপ্রিয় গ্যালাক্সি জে ও এম সিরিজের ডিভাইসগুলোতে অ্যাপ ক্লাউড নামক একটি অ্যাপ্লিকেশন আগে থেকেই ইনস্টল করা থাকে। সাধারণ মানুষের কাছে এটি হয়তো একটি সাধারণ সেবা মনে হয়, কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা একে চিহ্নিত করেছেন একটি ভয়ঙ্কর লোড হিসেবে। ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই অ্যাপটি সাধারণ পদ্ধতিতে আনইনস্টল করা প্রায় অসম্ভব। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি সিস্টেম লেভেলে কাজ করে ও ব্যবহারকারীর অজান্তেই নিজেকে লুকিয়ে রাখে। গবেষণায় দেখা গেছে, এই অ্যাপটি নিঃশব্দে কাজ করে বিভিন্ন ধরনের গোপন তথ্য সংগ্রহ করতে সক্ষম। এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক ডেটা, রিয়েল টাইম জিপিএস লোকেশন, কল ও মেসেজ লগ, ইন্টারনেট সার্চ হিস্ট্রি এবং আইপি অ্যাড্রেসের মতো অত্যন্ত সংবেদনশীল তথ্য। এই অ্যাপ ক্লাউড অ্যাপ্লিকেশনটির উৎস সম্পর্কে জানা গেছে যে এটি মূলত ইসরায়েলি কোম্পানি আয়রন সোর্স তৈরি করেছে, যার সদর দপ্তর তেল আবিবে অবস্থিত। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। কৌশলগত কারণে আয়রন সোর্সকে পরবর্তীতে মার্কিন গেম ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটি টেকনোলজির সাথে একীভূত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই মার্জারের মাধ্যমে ইসরায়েলি প্রযুক্তিকে একটি মার্কিন লেভেলের আড়ালে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সহজ হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্যামসাং ডিভাইসের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়াটি আরও ভয়ঙ্কর ও কার্যকর হয়ে উঠেছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একদিকে ইরান যখন আলী লারিজানির নেতৃত্বে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা নির্মাণ ও সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী, তখন অন্যদিকে ইসরায়েলের সরাসরি যুদ্ধের বদলে সাইবার ও প্রযুক্তিগত নজরদারির ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করছে বলে বিশ্লেষকরা মনে করেন। যদি ইরানের সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ধরনের নজরদারির আওতায় থাকে, তাহলে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসরায়েল একটি বিরাট কৌশলগত সুবিধা পেতে পারে। এটি যেন একটি অদৃশ্য যুদ্ধ, যেখানে অস্ত্র হলো তথ্য। সাধারণ মানুষ এখন আতঙ্কিত। তারা যখনই তাদের ফোনটি হাতে নেন, তখনই মনে হয় যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। একজন সাধারণ ব্যবহারকারীর কথা ভাবুন, যে তার পরিবারের সাথে কথা বলে, ব্যাংকের কাজ করে বা ব্যক্তিগত মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে। সে যখন জানে যে তার এই সব তথ্য হয়তো হাজার মাইল দূরে বসে কোনো গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করছে, তখন তার নিরাপত্তা বোধ চুরমার হয়ে যায়। এই অসহায়ত্ব ও সন্দেহের পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে। প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম নতুন বিষয় নয়। ঐতিহাসিকভাবে বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার করে এসেছে। শীতল যুদ্ধের সময় টেলিফোন লাইনে আড়ি পাতা বা চিঠি খোলা ছিল সাধারণ ঘটনা, কিন্তু আজকের যুগে স্মার্টফোন ও ব্যক্তিগত ডিভাইসের মাধ্যমে সাধারণ নাগরিকদের এমন বিস্তারিত তথ্য সংগ্রহের বিষয়টি ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি ভয়ঙ্কর। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নজরদারি নয়, বরং পুরো জনগোষ্ঠীর ওপর একটি বিশাল ডিজিটাল জাল ফেলার মতো। অতীতে নজরদারি করা হতো সন্দেহভাজনদের ওপর, কিন্তু এখন প্রযুক্তির এই অপব্যবহার সবাইকে সন্দেহভাজনে পরিণত করছে। তবে এই পুরো অভিযোগের পক্ষে এখনও পর্যাপ্ত প্রমাণ বা নিশ্চিত তথ্যের অভাব রয়েছে বলে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এই গুরুতর অভিযোগ সামনে আসলেও
মার্কিন প্রশাসন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এবং ইসরায়েলের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এই নীরবতার পেছনে মূল ভূমিকা রাখতে পারে। এই নীরবতা দ্বারা কি বোঝায়? এটি কি তাদের সম্মতির প্রমাণ, নাকি তারাও এই খেলায় জড়িত? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই ডিজিটাল গোপনীয়তা রক্ষায় শক্তিশালী নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক আইন আর নৈতিকতার পরিপ্রেক্ষিতে নতুন জটিল প্রশ্ন তুলে দিয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের ওপর অন্য দেশ এভাবে নজরদারি চালালে তা কি যুদ্ধাপরাধের শামিল হবে না, নাকি প্রযুক্তির এই যুগে সীমানা ও সার্বভৌমত্বের ধারণাই পাল্টে যাচ্ছে? এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এমন একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে যেখান থেকে ফেরার পথ হয়তো আর নেই। একদিকে যখন ইরান ভৌগোলিক সীমানায় মিসাইল মজুত করছে, অন্যদিকে ইসরায়েল ডিজিটাল সীমানায় ঘাপটি মেরে বসে আছে। এই দুই শক্তির সংঘাত যে কোনো সময় বড় কোনো বিস্ফোরণের রূপ নিতে পারে এবং এই বিস্ফোরণের আগুনে হারিয়ে যাবে সাধারণ মানুষের নিরাপত্তা। অনিশ্চয়তার এই অন্ধকারে প্রযুক্তি যেন একটি দুই ধার করাতের পরিণত হয়েছে, যা একদিকে মানুষকে সংযুক্ত রাখে, অন্যদিকে তাদের কণ্ঠ রোধ করতেও সক্ষম। নীরবতা ভেঙে যখন বিস্ফোরণ হবে, তখন হয়তো বুঝতেও পারবে না কে আসল শিকার। প্রশ্ন হলো, যখন নিজেদের ডিভাইসই তাদের বিপদ ডেকে আনে, তখন তারা কোথায় লুকিয়ে নিরাপদ থাকবে? উত্তরটি এখনো অজানা। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।